আমার চোখ খুলে দিলে গিন্নি। ঠিকই তো বলেছো, আমি এখন থেকে চাল কুমড়োর চাষ করব, একেবারে নিচের ঘরের চালে। তো আগে তো ঘরের চাল ঠিক করবে নাকি, তারপর চাল কুমড়ো চাষ করবে? বলি সে মুরদ আছে তোমার? আছে কিনা দেখতেই পাবে। আমি এক্ষুনি মহারাজের কাছ থেকে কিছু মোহর ধার করতে যাচ্ছি, তারপর চাল সারাই করে সেখানে চাল কুমড়োর চাষ করে সেই ধার শোধ করব। আমি চললাম সুদের মহাজনের কাছে। জানিস, এক সময় এখানে নাকি ডাকাতেরা লোকজনদের কেটে এই পুকুরে ফেলে দিত। সেই থেকে এই পুকুরের নাম হয়েছে কাটা পুকুর। বোধহয় সেই লাশগুলোই এখন কাতলা মাছ হয়ে গেছে। হ্যাঁ, তা হতে পারে। নইলে বড় বড় মাছ শুধু এই পুকুরেই হয় কেন? এই এই একটা মাছ তুলে জিজ্ঞেস করব নাকি? হ্যাঁ, সে আগের জন্মে কি ছিল যে ডাকাতরা তাকে মেরে ওই মাছ করে দিয়েছে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? তুই জানিস না পুকুরটা কার? জানবো না কেন, আমাদের মন্ত্রীর। দেখ দেখ, ওই পুকুরের পাশে বটা আর ঘটা, আর লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনি। বেটা এক নম্বরের জালিয়াত। সিধু বাবুর থেকে ভয় দেখিয়ে কেড়ে নিল, তাও সিধু বাবুর কাছ থেকে একটা আধটা মাছ পাওয়া যেত। আর মন্ত্রী বেটা মাছ তো দেবেই না, উল্টে আমাদের রাত দিন খাটিয়ে মাছ পাহারা দেওয়ায়। শুনলি ন্যাপলা, এই পুকুর নাকি কেড়ে নিয়েছে মন্ত্রী। মাঝে মাঝে মনে হয় মাছ ধরে ভেজে খাই, কিন্তু আমাদের কি সেই কপাল আছে রে? সেটাই তো মুশকিল হয়েছে রে। একবার ওই মুকুটদের বাড়ি থেকে কাতলা মাছের মুড়ো দিয়ে চাল কুমড়োর ঘন্ট ঝেড়ে দিয়েছিলাম। কি যে অমৃত তার স্বাদ, তোকে কি বলবো রে বটা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। না, এই পুকুরের কাতলা মাছ আমাদের চাই। চল গিয়ে দাদুকে জানাই, মন্ত্রী পুকুর পর্যন্ত চুরি করে নিয়েছে, আর আমরা একটা মাছও নিতে পারবো না। দাদু নিশ্চয়ই মদ দিয়ে দেবে, একটা বুদ্ধিও দিয়ে দেবে হয়তো। আরে গোপাল যে, কি ব্যাপার? আমার গতিতে এই সংসারে কিছু টানাটানি পড়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আসলে একটু ওই চালের অভাব হয়েছে, তাই ভালো চালের খুঁজে বেরিয়েছি। চাল? ভাই গোপাল, আমি তো চালের কারবার করি না। লোকে অসুবিধায় পড়লে তাকে মোহর ধার দেওয়াই আমার কাজ। তুমি বরঞ্চ অন্য জায়গায় খোঁজ করো। হ্যাঁ, তুমি ঠিক বুঝতে পারছো না, সামনে পুজো, আমার সত্যিই চাল লাগবে, তাই এত আশা করে তোমার কাছে এলাম, আমাকে ফিরিয়ে দেবে ভাই। এ কি মুশকিলে ফেললে বলো তো? আরে আমি চাল কোথায় পাবো ভাই? মোহর চাইলে নিয়ে যাও, তোমার সুদ না হয় একটু কমিয়ে দেবো, ওটা নিয়ে চিন্তা করো না। যাক বাবা, বাঁচালে। আসলে আমার ঘরের চাল ভেঙে গেছে, একে তো এই বৃষ্টি, তাই যদি চাল ঠিক না থাকে তবে যাই কোথায় বলো তো? আরে এই কথাটা বলার জন্য এত ভনিতার দরকার ছিল না, তুমি চাইলেই আমি দিয়ে দিতাম। তা কত মোহর লাগবে বলো তো? আসলে আমি হিসেবটা তো খুব ভালো বুঝি না, তুমি তো আমার ঘরটা দেখেইছো, বেশ ভালো চাল বানাতে যা লাগবে সেটাই এখন দাও, এই পুজোর আগেই শোধ করে দেবো। আরে তোমাকে এত লজ্জা পেতে হবে না, এই আমি মোটামুটি হিসেব করে তোমায় 100 মোহর দিলাম, এতে না কুলোলে আবার নিয়ে যেও, কেমন? আমার খুব উপকার করলে ভাই, আমার কেমন জানি মোহর চাইতে লজ্জা লজ্জা করছিল। তাই এতক্ষণ ধরে এত ধানাই পানাই করছিলে। অবশ্য তোমার কথা শুনতে বেশ মজা লাগে। দাদু, তুমি কাটা পুকুরের নাম শুনেছ? বিরাট পুকুর। বাহ, শুনিনি আবার? ছোটবেলায় তো ওখানে সাঁতার শিখেছি রে। তা কি হয়েছে সেই পুকুরে? আমরা পাশ দিয়ে আসছিলাম, দেখলাম বটার ঘটা সেই পুকুরটাকে পাহারা দিচ্ছে। আরো কথা আছে, ওদের মুখ থেকেই তো শুনলাম সেই পুকুরের দখল নাকি নিয়ে নিয়েছে মন্ত্রী স্বয়ং। সিধু বাবুকে ভয় দেখিয়ে
পুকুর নাকি কেড়ে নিয়েছে, সেখানে নাকি বড় বড় কাতলা মাছ হয়। আমি নিজের চোখে দেখেছি একটা মস্ত বড় মাছকে ঘাই মারতে। দাদু, আমরা কি সেই মাছ খেতে পারবো না? নিশ্চয়ই পারবো, দেখি একটা বুদ্ধি বার করতে পারি কিনা। এই যে গোপাল এসে গেছে, তা শুনেছ তো? পুজোর সময় নবাব আমাদের এখানে আসছেন, একদিন থাকবেন, নবমীর দিন। তার যত্নের যেন কোনো ত্রুটি না হয়। মহারাজ, কাকে আপনি কাজের দায়িত্ব দিয়েছেন? গোপালকে, যার চুলোর কোনো ঠিক নেই তাকে দিলেন রাজার পোশাক? হ্যাঁ, এটা ঠিক মানতে পারলাম না। হ্যাঁ, কে বলেছে? বলেছে আমি গোপালকে দায়িত্ব দিয়েছি? শুধু তো ওকে জানিয়ে রাখলাম, দায়িত্ব তো তোমার। কিন্তু একটা ব্যাপার আছে, শুনলাম নবাব নাকি কাতলা মাছ খেতে চেয়েছেন। তা কোথা থেকে এত কাতলা জোগাড় হবে, মানে সেটাই ভাবছিলাম। সেটাই তো মুশকিল মহারাজ, মানে এত কাতলা মাছ কোথায় পাবো তা বুঝতে পারছি না। মহারাজ, ওই কাটা পুকুর বলে একটা পুকুরের নাম আপনি শুনেছেন? শুনেছি শুনেছি। মন্ত্রী, ওই পুকুরের দায়িত্ব তোমায় দেওয়া হয়েছিল, কিন্তু কই একবার তো ওই পুকুরের মাছ খেলাম না। তা তুমি কি একাই সব মাছ হজম করে নিচ্ছ নাকি? ওই পুকুরটা একেবারে বাজে, মানে একটা মাছও বাঁচে না। হ্যাঁ, বাঁচে না মানে? পুকুরে মরা মাছ সাঁতার কাটে? এ কি, কিন্তু আশ্চর্য ব্যাপার তো। আগে মহারাজ, মাছগুলো জলের তলায় বেঁচে থাকে, কিন্তু যেই উপরে তুলি অমনি মরে যায়। এবার কি মুশকিল বলুন তো। মাছ তো জলে বাঁচে, আর মানুষ সেই জলেই মরে। এই সামান্য জ্ঞান তোমার নেই? আচ্ছা, কোন টোলে তুমি পড়েছিলে বলতো? মহারাজ, আমাদের টোলে শুধু সংস্কৃত শেখানো হতো, আর কিছুই না। তাই মাছ যে এই ভাষাটা জানে তা আমি জানতাম না। সেই পুকুরের মাছ কই আনবি? আমরা খেয়ে বলবো মাছ ভালো না খারাপ। সেই মাছ দিয়ে নবাবের ভোজ হবে, বুঝলে? শুধু মাছ দিয়ে কি আর নবাবের ভোজ হবে? এবার শুনলাম নবাবের সঙ্গে নাকি অনেক লোক আসবে, তা এত মাছ কোথায় পাবো তাই ভাবছি। মন্ত্রী, দায়িত্ব যখন তুমি নিয়েছো, তখন তোমাকেই তার সমাধান করতে হবে। এই সময় ডেকে পাঠালেন? শোন, গোপালকে আর একবার লেজে গোবরে করতে হবে, বুঝলি? আবার গোপাল? তোরা বাজারে গিয়ে খান 10 কাতলা মাছ কিনে নিয়ে আয়। আর শোন, মাছগুলো যেন পচা হয়। হ্যাঁ, দেখে দেখে কিনবি, পেট টিপে দেখবি, যেগুলো সব চাইতে নরম সেইগুলোই নিয়ে আসবি, বুঝলি? টাটকা মাছ আনলে কিন্তু তোদের ওই পুকুরেই চুবিয়ে মারবো। হ্যাঁ, যে আজ্ঞে মন্ত্রী মশাই। কথায় কথায় যে আজ্ঞে বললে চলবে না। আরেকটা কাজ আছে, গোপালের বাড়ির দিকে নজর রাখবি তো। শুনলাম ওই সুদেব মহাজনের কাছ থেকে নাকি গোপাল মোহর ধার নিয়েছে। কেন তা দেখে বলবি আমায়, বুঝেছিস? যে আজ্ঞে মন্ত্রী মশাই। ভাগ্যিস তুমি চাল চুলো কথাটা বলেছিলে, তাই দেখো এখন চালও হলো, চাল কুমড়োও হলো। কি বড় বড় চাল কুমড়ো হয়েছে বলো। এই কথাটা কেন যে এতদিন মাথায় আসেনি কে জানে। এই চাল কুমড়ো বাজারে বেচে সুদেবের মোহর শোধ দিয়ে দেবো। দেখলি গোপাল কেমন চাল কুমড়ো ফলিয়েছে চালে, কি বড় বড় রে। গোপাল তো আর আমাদের ওই মন্ত্রীর মতন নয়, নিজের চেষ্টায় এই চাষ করেছে। বাজারে এক একটা চাল কুমড়োর কত দাম হবে বুঝতে পারছিস? আচ্ছা ঘটা, আগে চাল না চাল কুমড়ো রে? এটা মন্ত্রীকে জিজ্ঞাসা করতে হবে। যাই, বাজারে গিয়ে এগুলো বেচে যে রোজগার করব, তা থেকেই সুদেবকে মোহর শোধ করে দিতে পারবো। অনেক কষ্টে এই বুদ্ধি মাথায় এসেছে গো। তুমি আবার রাস্তায় কাউকে দান ছত্র করে বসো না জানো। হ্যাঁ, দেখলি কি ভালো আর বড় বড় চাল কুমড়ো। বুদ্ধি করে নতুন চাল বানিয়ে তার উপর চাল কুমড়ো ফলিয়ে মোহর শোধ করতে চললো গোপাল। আরে রাখ তোর জ্ঞানের কথা, এখন চল বাজারে, সেখান থেকে পচা মাছ কিনতে হবে না আমাদের।
কিরে তোরা বাজারে এসেছিস কেন রে? এই তোরা বাজারে এসেছিস কেন? মাছ চুরি করতে? মাছে হাত দিলে না হাত কেটে নেব, বুঝেছিস? শুধু শুধু আমাদের গালাগালি দিচ্ছ। মাছ চুরি করা আমাদের পেশা নয়, অনেক দিন মাছ খাই না তো, তাই মাছ কিনতে আসলাম। তবে হ্যাঁ, মাছ কিন্তু আমাদের পছন্দের হতে হবে। একেবারে আসল মোহর ট্যাঙ্কে নিয়ে এসেছি, দেখবে দেখবে এই দেখো। একি রে, তোদের হাতে আসল মোহর? যা মাছ বলবি তা একেবারে জলের দরে দিয়ে দেবো। বল 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 কি ধরনের মাছ তোদের চাই বল। একেবারে টাটকা ভালো কাতলা মাছ আছে, দেবো? না, তোমার মাছ বড্ড টাটকা, এই মাছে আমাদের চলবে না, অন্য দোকানে যাই। মানে তোরা পচা মাছ চাইছিস? হ্যাঁ, অবাক কাণ্ড। আমার কাছে আজ পর্যন্ত তো কেউ পচা মাছ চাইনি। এই প্রথম কোনো খদ্দের পেলাম যে টাটকা মাছ নিতে চাইছে না। তোদের কি পোষা ভূত আছে নাকি রে? শুনেছি একমাত্র ভূত তো পচা মাছ খেতে ভালোবাসে। ভূত তো আমরা নিজেরাই, আমাদের পচা মাছ খেতে ইচ্ছে হয়েছে, তাতে তোমার কি? না না না, তাতে আমার কি, সত্যি তো। শোন, 7 দিনের পুরনো হলে হবে তো? বেশ গন্ধ ছাড়বে কিন্তু, দেবো? হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে, আমাদের পচা মাছ আনতে বলেছে তাই নিয়ে যাচ্ছি। গন্ধ ছাড়লে আমরা কি করতে পারি বলো? এনে 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 ধর ধর ধর, আবার গন্ধে নাক শীতকোষ না যেন। হ্যাঁ, আমাদের নাকই নেই তো গন্ধ পাবো কি করে? তুই পাচ্ছিস বটা? না না, একদম গন্ধ নেই, মনে হচ্ছে টাটকা মাছ নিয়ে যাচ্ছি। মহারাজ, আপনার কথা মতো ওই মাছ জোগাড় করে নিয়ে এসেছি। একবার দেখাবো নাকি? নিয়ে যাও। বাপরে বাপ, বাবা, এই দুর্গন্ধওয়ালা মাছ কোন পচা ডোবা থেকে নিয়ে এসেছো? পচা ডোবা থেকে কেন বলছেন মহারাজ? এ মাছ তো কাটা পুকুরের মাছ। আপনি দেখতে চাইছিলেন তাই টাটকা তুলে এনে দেখালাম। হ্যাঁ, না না, এই মাছ নিয়ে যাও। পচা মাছ দিয়ে তো আর নবাবের ভোজ রান্না করা যায় না। গোপাল, তোমায় মাছ জোগাড় করার দায়িত্ব দিলাম। এই ব্যাপারে আমি কি নিশ্চিন্ত হতে পারি? একেবারে 100% মহারাজ। আপনি সম্ভবত একটা ব্যাপার ভুলে গেছেন মহারাজ। এই বাড়ির নিয়ম অনুযায়ী এবার সন্ধি পুজোয় কোন সবজি বলি দেবেন? ভালো কথা বলেছ। প্রতিবার তো চাল কুমড়ো দিয়ে হয়, এবারও তাই হবে। কেন কেন এই প্রশ্নটা করলে আমায়? আপনি কি জানেন যে গোপাল ওই ঘরের চালায় চাল কুমড়োর চাষ করে বহু সম্পত্তির মালিক হয়ে গেছে? গোপাল, গোপাল, সত্যি নাকি? হ্যাঁ মহারাজ, আসলে ঘরের চাল ভেঙে গেছিল, তাই দেনা করে চাল সারাই করেছি। সেই দেনা মেটানোর জন্য চাল কুমড়োর চাষ করেছি, ধারও শোধ করে দিয়েছি। এটা কি অন্যায় করেছি মহারাজ? বাহ বাহ বাহ, এটাই তো সবচাইতে ভালো কাজ। আর করে সে মোহর যদি সেই ব্যক্তি চাষ করে শোধ করে, তবে আর তার চাইতে ভালো কি হতে পারে? না না, আমি অন্যায় কথা বলিনি মহারাজ। আমি বলছিলাম যে গোপালের ঘরের চাল কুমড়ো যদি বলির জন্য দেয় তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই দেব। তা মন্ত্রীমশাই, কটা চাল কুমড়ো লাগবে? আমাদের রীতি অনুযায়ী মোট 108টা চাল কুমড়ো বলি দিতে হয়, তাই সেটা দিলেই হবে। খুব ভালো কথা মহারাজ। এই চাল কুমড়োর সঙ্গে যদি মাছের মুড়ো দিয়ে ঘন্ট রাঁধা যায়, তবে নবাব একেবারে চেটে পুটে খাবে। সুনাম করবে রাজবাড়ি রান্নার। হ্যাঁ, তা মাছটা তাহলে জোগাড় করে ফেলি, কি বলেন মহারাজ? তাড়াতাড়ি করে ফেলো, আরে সময় তো প্রায় এসেই গেল। তা পুজোর ব্যবস্থা সব ঠিকঠাক চলছে তো? আগে হ্যাঁ মহারাজ। এবার রং করা বাকি, 2-1 দিনের মধ্যেই মায়ের মূর্তি তৈরি হয়ে যাবে। এই শুরু হবে পুজো। মাগো মা জগত্তারিণী মা, আমার মাগো মা। ঘটা, এদিকে কে আসছে বলতো? মনে হয় নবাবের সঙ্গে এসেছে, নিশ্চয়ই হোমরা চোমরা কেউ। এই আমির সাহেব নয় তো?
হাঁটা চলার যা ভঙ্গি, তাতে তো মনে হয় ইনি উজিরি হবেন। এই পুকুরটার মালিক কে? তার সঙ্গে দেখা করব। সে কোথায় আছে? আমি নবাবের নতুন উজির। আরে উজির সাহেব, আসুন আসুন। আপনি কি আমাদের পুকুর দেখতে এসেছেন? তা দেখুন, এখানকার কাতলা মাছ একবার খেলে না বারবার খেতে ইচ্ছে করবে। আগে এই পুকুরটা এখন আমরাই দেখাশোনা করি কি না? আর যদি মালিকের কথা বলেন তো বলি, মালিক আমাদের মন্ত্রী। হ্যাঁ ও মন্ত্রী, ঠিক আছে, আমি তার সঙ্গে কথা বলে নেব। আসলে আমার গোটা 100 বড় বড় কাতলার খুব দরকার। এই পুকুরে পাওয়া যাবে না অন্য পুকুর দেখবো? কি যে বলেন উজির সাহেব, এই পুকুরে 100 কেন 200-র উপরে এই কাতলা পাবেন। কত লাগবে বলুন না, আমরা এক্ষুনি জাল ফেলার ব্যবস্থা করছি। আমি সঙ্গে করে মোহর আনিনি। তোমাদের মন্ত্রীর সাথে রাজবাড়িতে দেখা হবেই, তার হাতেই না হয় দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ উজির সাহেব। আমাদের কি সৌভাগ্য রে, উজির সাহেব নিজে এসে এত মাছ নিয়ে গেল, ভাবা যায়? আচ্ছা, তুই উজিরকে আগে কখনো দেখেছিস? না মানে ওই ঠিক লোককেই দিয়েছি তো, অন্য কেউ আসেনি তো। হতে পারে, তাহলে উপায়? বেশ একটা উৎসব উৎসব মেজাজ এসে গেছে। চমৎকার, আমার খুব ভালো লাগছে। আপনার ভালো লাগলেই আমার আনন্দ। গোপাল মাছ পাঠিয়ে দিয়েছে, একেবারে লাফানো কাতলা। সত্যি গোপালের কোনো তুলনাই হয় না। এত মাছ যে ও কি করে জোগাড় করলো কে জানে। ও নিশ্চয়ই ভোজবাজি জানে। আমারও তাই মনে হয়, ও আলবাত ভোজবাজি জানে। এত ভালো কাতলা আমি জীবনে দেখিনি। রাজবাড়ির রান্না এতদিন সামলাচ্ছি, কিন্তু এরকম টাটকা মাছ আমি কোনোদিন রাঁধিনি বাবা। আরে নবাব আজ মহারাজের অতিথি, তার যত্ন তো নিতেই হবে, তাই না? আমাদের তো আপনি বোকাই মনে করে এলেন এতদিন। এবারে শুনুন কি হয়েছে আজ। মনে হচ্ছে কোনো সুখবর দিবি। দে দে দে, মনটা আজ বড় উতলা হয়ে আছে রে। দে দে দে। আজ আপনার পুকুর থেকে কে মাছ কিনতে এসেছিল জানেন? স্বয়ং নবাবের নতুন উজির। পুকুর ফাঁকা করে মাছ নিয়ে গেছে, একেবারে ওই লাফানো মাছ। বলিস কি রে? কিন্তু উজির তো এখানে আসেননি, নবাব তো একা এসেছেন। এই রে, সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। তোরা উজির ভেবে কাকে সব মাছ দিয়ে দিলি রে? আমি তো পথে বসলাম যে। আরে আপনি খোঁজ নিন, উজির নিশ্চয়ই এসেছেন, হয়তো নবাব জানেন না। হ্যাঁ কি ব্যাপার বলো তো মন্ত্রী? না মানে এত উতলা লাগছে কেন তোমায়? আসলে নবাবের কাছে জানতে চাইছিলাম যে উজির সাহেব কি আপনার সঙ্গেই এসেছেন। না মানে উজির সাহেব কি মাছ খেতে খুব ভালোবাসেন? কি হচ্ছে কি মন্ত্রী? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে নবাবের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না? যাও যাও এখান থেকে। উজির সম্পর্কে কিছু জানতে চাইলে তুমি মুর্শিদাবাদ যেতে পারো। এখানে নবাবকে আর বিরক্ত করো না তো। যাও যাও। কাতলা মাছের মাথা দিয়ে এমন চাল কুমড়োর ঘন্ট কখনো খাইনি। চমৎকার হয়েছে। নবমীর ভোজটা একেবারে জমে গেল, কি বলো? সবই তো গোপাল জোগাড় করেছে। বাড়ির চাল কুমড়ো দিয়ে দিয়েছে পুজোর জন্য। আচ্ছা গোপাল, এত ভালো কাতলা তুমি কোথা থেকে পেলে বলো তো? আপনি তো জানেন মহারাজ, আমি মিথ্যে কথা বলতে পারি না।
সত্যি বলতে কি এই মাছ আমি মন্ত্রীর কাটা পুকুর থেকে এনেছি। মন্ত্রী, এই কদিন আগেই কাটা পুকুর থেকে তুমি পচা মাছ তুলে এনেছিলে, তা আজ এগুলো টাটকা হলো কি করে? না মানে এখন পুজোর সময় তো পচা মাছগুলো সব জ্যান্ত হয়ে উঠেছে। তার জন্য আমি কি করতে পারি মহারাজ? আচ্ছা, এতক্ষণে বুঝলাম মন্ত্রী কেন উজিরের খোঁজ করছিল। তা ভালোই হলো, গোপালের চাল কুমড়ো আর মন্ত্রীর কাতলা মাছ দিয়ে আমাদের পুজোর ভোজ হলো। বাহ 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 বাহ, চমৎকার মজা হলো, চমৎকার। অনেকদিন পর বেশ তৃপ্তি করে খেলাম, আর এর জন্যই গোপালের কৃতিত্ব। এই নাও গোপাল, এই মোহর কটা তোমায় উপহার দিলাম। ধন্যবাদ জাহাপানা, ধন্যবাদ। এই নাও মোহর। চাল কুমড়ো আর মাছের মাথার ঘন্ট খেয়ে নবাব এত খুশি হয়েছেন যে আমাদের ঘরের চাল সারাবার জন্য মোহর দিয়ে দিলেন। কালই সুদেবকে এগুলি দিয়ে দেনামুক্ত হব। তাহলে তাহলে এবার পুজোয় চাল আর চাল কুমড়ো দুটোই আমরা উপহার পেলাম। উমা, বেরোচ্ছ মানে? এই সাত সকালে কোথায় যাচ্ছ? রাজকাজে যাচ্ছি গো, রাজকাজে। তাই সাত সকালে কি রাজকাজ আছে শুনি? মহারাজের সঙ্গে প্রাতঃভ্রমণ। এতদিন পর মহারাজ একটা কাজের মতো কাজ করেছেন। আচ্ছা এসো। হ্যাঁ, বাহ 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 বাহ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আহা, কত ধান গাছ! সব গাছে যখন সোনা বর্ণের ফসল ধরবে তখন মনে হবে মা লক্ষ্মী যেন সত্যি সত্যি স্বর্গ ছেড়ে এই চাষের মাঠে নেমে এসেছেন। ঠিকই বলেছেন মহারাজ, মা লক্ষ্মী যেন সত্যি সত্যি কৃপা করেছেন এবছর, তাই তো এত ফসল। ঠিক ঠিক বলেছ। তবে আমিও চাষিদের পেছনে একেবারে জোঁকের মতো পড়ে আছি, যাতে প্রচুর চাষ হয়। দেখেছে, যেই সুযোগ পেয়েছে অমনি নিজের ঢাক নিজেই পেটাতে শুরু করে দিয়েছে। আরে এই জমিটা এমন নেড়া হয়ে আছে কেন? আগে মহারাজ, চাষ হয়নি বলে। হ্যাঁ, চাষ হয়নি কেন? কেন চাষ হয়নি কেন? আচ্ছা, এই জমিটা কার? কিছুদিন আগে পর্যন্ত এই 25 বিঘা জমি আপনারই ছিল, কিন্তু কি হলো? কিন্তু বলে থেমে গেলে কেন? কিন্তু বছরখানেক আগে হঠাৎ একদিন গোপালের ওপর বেজায় খুশি হয়ে ওই জমিটা আপনি গোপালের নামে দানপত্র করে দিয়েছেন। ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে বটে। কিন্তু গোপাল, তুমি এই জমিতে চাষ করনি কেন? না মানে, কি মানে মানে করছো? জানো না ওটা দু ফসলি জমি? অত বড় একটা জমিতে বছরে দুবার ধান চাষ হলে কত পরিমাণ ধান হতে পারে জানো? আর ওই ধান দিয়ে কত মানুষের মুখের অন্নের যোগান হতে পারে বুঝতে পারছো? আসলে করব করব করে করা হয়ে ওঠেনি মহারাজ। তবে কথা দিচ্ছি, এবার থেকে ঠিক চাষবাস শুরু করব। তুমি করবে ধান চাষ? হ্যাঁ, তবেই হয়েছে। ওই যে কথায় আছে না, দেখে শুনে হেসে মরি, গামছাও যেতে চায় ধোপাবার। ও কিচ্ছু করবে না মহারাজ, শুধু খাবে আর নাক ডেকে ঘুমোবে। আমি বলতে বাধ্য হচ্ছি মহারাজ, গোপালকে জমি দিয়ে আপনি বাঁদরের গলায় মুক্তোর মালা দান করেছেন। তাই তো দেখছি মহারাজ, গোপাল আপনার প্রিয় পাত্র বলে ওকে আপনি কত কিছু দেন, কখনো গলার হার, কখনো টাকা, আবার কখনো এত বড় জমি। কিন্তু আমাকে তো কোনোদিন 1 ছটাকও জমি দান করেননি আপনি। তবে এমন একটা জমি পেলে দেখিয়ে দিতাম চাষ করা কাকে বলে। আয়, এমন একটা জমি পেলে চাষ করে দেখিয়ে দিতে পারবে? শুধু দেখানো কি বলছেন, এমন ফসল ফলাবো যে সকলে একেবারে টেরা হয়ে যাবে। এই যে নিজের হাতে চাষ করতে হবে কিন্তু। মহারাজ, আজ আমি মন্ত্রী হলেও আসলে আমি চাষির ছেলে।
তাই চাষবাস আমার নখদর্পণে। মহারাজ, আমি শুধু নিজের কেরামতি দেখাবার একটা সুযোগ পেতে চাই। মন্ত্রীর মতিগতি তো ভালো ঠেকছে না। মহারাজের কান ভাঙিয়ে আবার আমার জমিটা হাতিয়ে নেবে না তো? কি মহারাজ, সুযোগ দেবেন? ঠিক আছে, তাই হবে। গোপাল যখন জমি পাওয়ার পরেও এখনো চাষবাস করে উঠতে পারেনি, তখন এই জমি আপাতত তোমাকেই আমি দিলাম। নিজের হাতে ভালো চাষ করে দেখাতে পারলে পাকাপাকি ভাবে এই জমির মালিক হবে তুমি। মহারাজ, না গোপাল, না। এখন আমার মনে হচ্ছে আমি বুঝি সত্যি সত্যি বাঁদরের গলায় মুক্তোর মালা দান করেছিলাম। কি গো, সকালবেলা ফুরফুরে হাওয়ায় বেরিয়ে এসে অমন গোমরা মুখে ফিরে এলে কেন? সবই কপাল গো গিন্নি, সবই আমার কপাল। মানে কপালের আবার কি দোষ করলো? কপালের দোষ নয়, না হলে আমার ওই 25 বিঘে জমিটা মহারাজ তুম করে কেড়ে নিয়ে মন্ত্রী মশাইকে দিয়ে দেবেন কেন? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। জমিটা পাওয়ার পর থেকে তুমি তো একদিনের জন্যও চাষবাস করনি, তাই হয়তো মহারাজ রেগে গিয়ে মন্ত্রী মশাইকে দিয়ে দিয়েছেন না? হ্যাঁ, মানছি আমি চাষবাস করিনি, কিন্তু তাই বলে মন্ত্রী মশাইকে দিয়ে দেবেন? তা না দিয়ে কি করবেন? কতদিন বলেছি, ওগো নিজে না পারো অন্যকে দিয়ে ভাগ করে চাষ করাও। তা না, শুধু খাবে আর ঘুমোবে। ওই ওই যে কথাই আছে না, যে ঘুমিয়ে থাকে তার কপালও ঘুমিয়ে থাকে। এখন বোঝো ঠেলা যত সব। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? হারিয়ে যায়নি গো। তুমি আবার হারিয়ে যাবে কেন? আমার কাছ থেকে হারিয়ে যাওয়া কি অতই সোজা নাকি? এই তোমার কথার মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না। আরে অত শত বোঝার দরকার কি তোমার? শুধু জেনে রাখো, আজ থেকে 25 বিঘা জমির মালিক হয়েছি আমি। ও মা, কোথায় যাব গো? কার আবার সর্বনাশ করে জমি হাতালে গো? আবার বাজে কথা। শোনো, বুদ্ধির জোরে গোপালের কাছ থেকে এই জমি আমি কেড়ে নিয়েছি। সরি, গোপালের কাছ থেকে কেড়ে নিয়ে মহারাজ আমায় দিয়ে দিয়েছেন। বলছো কি মহারাজ তোমাকে জমি দান করেছেন? তবে এবার এত চাষ করব যে টাকায় টাকায় আমাদের সংসার ভরে যাবে। সোনার গয়নায় গা ভরে যাবে তোমার। সত্যি 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 সত্যি। তাহলে তাহলে এটা রাখো। আংটি? এটা কোথা থেকে এলো? সংসার খরচ বাঁচিয়ে বানিয়েছি। তুমি নিজে হাতে চাষ করবে শুনে খুব আনন্দ হলো তো, তাই এটা তোমায় দিলাম। এই দেখবে, আঙুলে পড়ে চাষ করার সময় সূর্যের আলো পড়ে খুব ঝকমক করবে। নাও 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 নাও, এক্ষুনি এক্ষুনি আঙুলে পড়ে ভালো। এই দেখি দেখি দেখি। ঠিক আছে, আমি তাহলে চট করে তোমার জন্য জল খাবারের ব্যবস্থা করি। বোকামি, নিজের হাতে চাষ করব আমি? হাতে মাটি লেগে যাবে না? আমি চাষ করব কোদাল আর লাঙলের জোরে নয়, আমি চাষ করব বুদ্ধির জোরে। যাই, গিন্নির জল খাবার বানানোর ফাঁকে একবার চট করে ঘুরে আসি। বটা, ওই বটা, বটা,
হ্যাঁ রে বাবা রে বাবা, মন্ত্রী মশাই যে তাই এই সকালবেলায় আমার বাড়ি কি মনে করে মন্ত্রী মশাই? কথা আছে। আপনার কথা মানেই তো বিনি পয়সায় খাটিয়ে নেবার ধান্দা। আগে তো কথাটা শোন, তারপর না হয় পয়সা কড়ির কথা হবে। বলুন শুনি কি কথা। কিরে, করতে পারবি তো? এক হাতে 25 বিঘা ধান জমি চাষ, মানে আচ্ছা, কয়েকজনকে সঙ্গে নিলে হয় না? না না, কাউকে সঙ্গে নেওয়া যাবে না। আর তুইও সব কিছু করবি খুব গোপনে, মানে রাতের বেলা। কারণ মহারাজের হুকুম, আমাকে নিজের হাতে সব জমি চাষ করতে হবে। বাবা, গল্প তো খুব লম্বা দেখছি। ঠিক আছে, করে দেব, তবে পারিশ্রমিক কিছু বেশি লাগবে। হ্যাঁ, আরে দেবো রে বাবা, দেবো। কাজ মিটে গেলে যা চাইবি তাই দেব। তা বললে চলবে না মন্ত্রী মশাই। ভালো মতো অগ্রিম না পেলে তো কাজে হাত দিতে পারবো না। কিন্তু এখন যে সঙ্গে কিছু নেই। তাহলে যেদিন সঙ্গে থাকবে সেদিন না হয় কাজ শুরু করব। বড্ড জেদি তুই। ঠিক আছে, এখন অগ্রিম হিসেবে এই সোনার আংটিটা রাখ। কাজ শেষ হয়ে গেলে সব টাকা মিটিয়ে দেব, আর তখন এই আংটিটা ফিরিয়ে নিয়ে যাব। বাবা বাবা, কি সুন্দর আংটি! এবার চটপট করে কাজটা সেরে ফেলবি, আমি চলি রে। সোনার আংটির লোভে কাজটা তো নিয়ে নিলাম, কিন্তু চাষের কাজ তো কোনোদিন করিনি। মাথায় এসে গেছে, এই আংটির লোভ দেখিয়ে ঘটাকে দিয়ে কাজটা করিয়ে নিতে হবে। তাহলে যাই যাই, একবার ঘটার বাড়ি যাই। হ্যাঁ, কি বলছিস রে ভাই? সব কিছু আমাকে ওই একলা হাতে করতে হবে? হ্যাঁ, তোকেই করতে হবে। আর করতে পারলে এই দেখ সোনার আংটি, এই আংটিটা আমি তোকে দেব। হ্যাঁ, তাহলে এখনই দে। এখনই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই নে, এই নে। এবার দেখবি, এবার দেখবি কেমন ওই তরতর তরতর করে কাজ এগোয়। তুই তো জানিস না, কাজ হয়ে যাবার পর মন্ত্রী মশাই তোর আঙ্গুল থেকে এই আংটি খুলে নেবে। তখন তুই চুষবি আঙ্গুল, আর আমি গুনবো টাকা। মন্ত্রী কিভাবে নিজের হাতে জমি চাষ করছে সেটা আমাকেও নিজের চোখে দেখতে হবে। আর যদি দেখি মন্ত্রীর হয়ে অন্য কেউ চাষে লেগেছে, তাহলে মহারাজের কাছে নালিশ করে আমার জমি আদায় করে নিতে হবে। এত সহজে মন্ত্রীকে আমি ওই জমি পেতে দেব না। আরে, এই ভোরবেলার মধ্যে অর্ধেক জমির মাটি কোপালো কে? তাহলে কি রাতের বেলা মন্ত্রীমশাই অন্য কাউকে দিয়ে জমির মাটি কুপিয়ে নিয়েছে? না, কাল আরো ভোরে এসে ওত পেতে বসে থাকতে হবে। কি গো, আজও সাত সকালে ঘুম থেকে উঠে কোথায় যাওয়া হয়েছিল শুনি? ওই জমির ধার থেকে একটু ঘুরে এলাম। সে তো তোমাকে দেখে হাড়ে হাড়ে বুঝতে পারছি। জমি হাতছাড়া হয়ে যেতে জমির ওপর মায়া যেন উতলে পড়েছে। কে জমি কুপিয়ে গেল, এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। আর সমাধান করতে পারলেই ওই জমির মালিক হব আমি। আজ রাতে ওই জমির ধারে যেতে হবে। ঘটা, ঘটা, আরে এই ঘটা। বল।
দিন দুপুরে ঘুমোচ্ছিলি নাকি? বারে সারা রাত জেগে মাটি কুপিয়েছি, দিনের বেলা না ঘুমালে চলে? হ্যাঁ, আসার পথে জমির ধার দিয়ে ঘুরে এলাম। এ অর্ধেক মাটি তো কুপিয়ে ফেলেছিস দেখলাম। ভালো ভালো, খুব ভালো, খুব খুব ভালো। সারা রাত কোদাল চালিয়ে হাতের কি অবস্থা হয়েছে দেখ, হাত জুড়ে ওই ফোসকা, দেখ দেখ। হ্যাঁ, তাই তো। এই তোর আঙ্গুল থেকে আংটি কোথায় গেল রে? তাই তো, হ্যাঁ, আমার আমার আঙ্গুল থেকে আংটি কোথায় গেল? কোথায় গেল সেটা তুই বলবি রে গর্ধ। নিশ্চয়ই আঙ্গুলে আংটি পরে কোদাল চালিয়েছিলিস। হ্যাঁ, সে তো চালিয়েছি। ব্যাস, তাহলে তো যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। মানে 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 কোদাল চালানোর সময় আঙ্গুল থেকে আংটি খুলে টুপ করে জমিতে পড়ে গেছে। তাহলে কি হবে? কি আর হবে, আংটি না পেলে মন্ত্রী মশাই যে আমার মুন্ডু কচকচ করে চিবিয়ে খাবে রে হতভাগা। হায় 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 রে, কি সর্বনাশ করলি রে তুই, কি সর্বনাশ করলি। তাহলে চল এক্ষুনি গিয়ে খুঁজে আনি। খেপেছিস? এখন এই জমিতে গেলে কেউ যদি আমাদেরকে দেখে ফেলে, তাহলে তো সকলে জেনে যাবে যে মন্ত্রী মশাইয়ের বদলে আমরাই ওই জমি চাষ করছি। তখন তো আরেক কেলেঙ্কারি হবে। তাহলে কি করবি? রাতের অন্ধকারে গিয়ে খুঁজতে হবে, বুঝলি? হ্যাঁ, ঠিক বলেছিস। যা ভেবেছিলাম তাই, চাতুরি করে মন্ত্রীমশাই বটা ঘটাকে দিয়ে জমি চাষ করাচ্ছে। কিন্তু জমি চাষের কোনো লক্ষণ তো দেখতে পাচ্ছি না, উল্টে দুজনেই কি যেন খুঁজছে মনে হচ্ছে। দূর, এত খুঁজেও তো আংটির হদিশ পেলাম না। তাহলে তাহলে কি হবে? মুখ পোড়া, আংটি পরে তোকে কোদাল চালাতে কে বলেছিল? কে বলেছিল তোকে? ওরে আমার খুব ভুল হয়ে গেছে রে, খুব ভুল হয়ে গেছে। তুই তো ভুল হয়ে গেছে বললেই খালাস। ওরে মন্ত্রী মশাই তো আর জানে না আমি আমার বদলে তোকে দিয়ে কাজটা করাচ্ছিলাম। এখন জানতে পারলে আমাকে তো কচু কাটা করে ছাড়বে। এখন সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল আমার কাছে। ঠিক আছে, কাল এসে আংটিটা খুঁজতে হবে। বলছি, কাল রাতে যখন মাংসের ঝোল মেখে ভাত খাচ্ছিলে না, তখন তোমার আঙুলে আংটিটা তো দেখলাম না। তুমি বুঝি খুলে রেখেছো? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে একবার ওটা আমায় দাও তো। কেন দিয়ে আবার চেয়ে নিচ্ছ কেন? ওটা একবার শ্যাকরের কাছে দিয়ে গিয়ে ভালো করে পালিশ করিয়ে আনবো। এই যে পেয়েছে। আচ্ছা, নতুন আংটির আবার পালিশের কি দরকার? দরকার আছে বই কি, শ্যাকরা বলেছিল কদিন পরার পর পালিশ করিয়ে নিলে জেলা আরো খুলবে। এই দাও দাও দাও, ওটা আমি শ্যাকরার কাছে নিয়ে যাব। কি হলো, দাও। এখন কি করে বলি যে ওটা আমি বটাকে দিয়ে দিয়েছি? কি গো, চুপ করে আছো কেন? দাও, না হলে এই বলছি আমি কিন্তু কেঁদে কেটে অনর্থ বাঁধাবো। ভিতর সামান্য একটা আংটির জন্য কেউ 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 থাকবো না আর এ বাড়িতে। ধুর। দেখি আংটিটা একবার খুঁজে পেলে মন্ত্রীকে বুঝিয়ে দেব মহারাজকে ভুজুং দিয়ে আমার জমি কেড়ে নেওয়ার ফল। আরে কি একটা চকচক করছে না, দেখি তো একবার, দেখি। এটা তো একটা আংটি। এটাই তাহলে কাল রাতে বটা ঘটা খুঁজে মরছিল। রাতের অন্ধকারে ওরা খুঁজে না পেলেও দিনের আলোয় আমি এটা ঠিক খুঁজে পেয়েছি। মন্ত্রী মশাই, এবার দেখবে আমার খেল। বটা, এই বটা। মন্ত্রী
মশাই আবার আংটি নিতে এলো না তো? হ্যাঁ বলুন। আংটিটা দে। এই রে খেয়েছে, যা ভেবেছিলাম তাই হলো। আগে আগে আংটি নেই। নেই মানে? হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? কি করে হারালো? আমি হারাইনি, ঘটা ঘটা হারিয়ে ফেলেছে। ঘটা হারিয়ে ফেলেছে? ঘটার কাছে এই আংটি গেল কি করে? মানে হয়েছে আর কি মন্ত্রীমশাই, ওই আপনি যে কাজটা আমাকে দিয়েছিলেন আমি আবার সেই কাজটা ওই আংটির লোভ দেখিয়ে ঘটার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলাম। ঘটা সেটা হারিয়ে ফেললে আমি কি করব? ছাড়া তোকে পাকামি করে ঘটাকে দিতে কে বলেছিল? হ্যাঁ ওরে, এই আংটি ফিরে না পেলে আমার বউ যে আমাকে শেষ করে ফেলবে। ছাড়া ওরা মোটান, তোকে তোকে খুন করে ফেলবো আমি। বাবা, পুরো গল্পটা তাহলে এই। কি হে মন্ত্রী, 25 বিঘা জমি তো পেলে, তা সেই জমিতে চাষের কাজ কেমন এগোচ্ছে? ভালোই শুরু করেছিলাম মহারাজ। প্রথম দিনেই তো অর্ধেক জমি কুপিয়ে ফেলেছিলাম, আচ্ছা, কিন্তু তারপর থেকে আর কাজ এগোয়নি মহারাজ। কেন কেন কেন? সবই আমার কপাল মহারাজ। আপনার বৌমা আমাকে একটা সোনার আংটি উপহার দিয়েছিল, কিন্তু বলবো কি মহারাজ, সেই আংটিটা আমি হারিয়ে ফেলেছি। আর সেই আংটি নিয়ে সংসারে কি অশান্তি, কি অশান্তি বলুন। ঘরে এত অশান্তি নিয়ে কি আর চাষের কাজ করা যায়? তা এসব কথা আগে বলনি কেন সেনাপতি? বলুন মহারাজ। লোক লস্কর লাগিয়ে যেখান থেকে পারো মন্ত্রীর আংটি খুঁজে এনে দাও। আচ্ছা মন্ত্রী মশাই, এটাই কি সেই আংটি? হ্যাঁ হ্যাঁ, এটাই তো সেই আংটি। দাও দাও, ওটা আমাকে দাও। এভাবে তো আপনার হাতে দিতে পারবো না। আমি নিজে আপনার বাড়ি গিয়ে বৌঠানকে দেখাবো এই আংটি। তিনি যদি শনাক্ত করেন তাহলেই এই আংটি আমি তার হাতে দেব, আর সেই সাথে বলে আসবো মাঝারি মাপের একটা গল্প। গল্প? হ্যাঁ মহারাজ, আমার কাছ থেকে জমি কেড়ে নিয়ে আপনি তো মন্ত্রী মশাইকে দিয়ে দিলেন। হ্যাঁ দিয়ে দিলাম, আর সেই সাথে শর্ত দিলাম যে নিজের হাতে ওই জমি চাষ করতে হবে। মন্ত্রী মশাই সুখী মানুষ, জমি চাষ কি আর ওনার দ্বারা হয়? তাই উনি এই সোনার আংটির লোভ দেখিয়ে কাজটা দিয়ে দিলেন বটাকে। বটা আবার আরো এক কাঠি বাড়া, সেও আবার সোনার আংটির লোভ দেখিয়ে কাজটা দিয়ে দিল ঘটাকে। ঘটা কি? বোকা ঘটা আঙুলে আংটি পরে জমি চাষ করতে গেল, আর অসাবধানে আঙুল গলে আংটি পড়ে গেল মাটিতে। সেখান থেকে আমার হাতে। মন্ত্রী, গোপাল যা বলছে তা সব সত্যি? না মানে? চোপড়াও জোচ্চোর, আমি তোমাকে নিজের হাতে জমি চাষ করতে বলেছিলাম, কিন্তু কিন্তু তুমি তা না করে, মানে আমার সঙ্গে ছলনা করে অন্যের ঘাড়ে দায় চাপিয়েছিলে। এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ, এবারের মতো ক্ষমা করে দিন। না 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 না, তোমার মতো চোচ্চরকে কোনো ক্ষমা নয়। ওই জমি তোমার কাছ থেকে কেড়ে নিয়ে আবার আমি গোপালকে দিয়ে দিলাম। জমি গেলে যাক, কিন্তু সংসারের শান্তিটা অন্তত থাকুক। ও ভাই গোপাল, আংটিটা আমায় দিয়ে দাও, না হলে যে তোমার বউঠান আমায় চিবিয়ে খাবে। যদি না দিই? না বলো না ভাই। ওরে বাবা, বাঘে খাওয়া তো সহ্য করা যায়, কিন্তু বউয়ের চিবিয়ে খাওয়া যে। বেশ, বহাল তুমিওতেই আছে, আর না থাকার কি আছে বলো তো? তাহলে চিন্তাটা কি? চিন্তা হলো রাজকোষাগারের হাল বেহাল। মানে এরকম চললে রাজ্য চালানো যে দায় হয়ে যাবে। সে কি সর্বনাশ! এসব আপনি কি বলছেন মহারাজ? ঠিকই বলছি রানী। ব্যবসায় ক্ষতি হয়ে যাবার পরে মহাজনেরা বিপদে পড়ে যে যেমন সাহায্য নিতে এসেছে তাদের তেমনই সাহায্য করেছি, কিন্তু এখন যে আর কেউ ঋণ শোধ করতে চাইছে না। তারা যদি না চায় তাহলে আপনাকেই কিছু করতে হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে টেরা করতে হবে। কিন্তু আমি মহারাজ হয়ে সেই কাজটা কি করে করি বলো তো রানী? রাজা হিসেবে আমার কর্তব্য প্রজাদের সাহায্য করা, তাদের কাছ থেকে কেড়ে আদায় করা নয়। তাহলে থাকুন আপনি আপনার কর্তব্য নিয়ে, তবে ছোট মুখে একটা বড় কথা আমাকে আজকে বলতেই হবে। ও
বলতে আর কি বাকি রাখছো বলো তো? বলো বলো, যা মনে আছে সব বলে ফেলো। মহাজনেরা যে পথ দেখান সেই পথই সেরা পথ, তাই পারলে ওদের অনুসরণ করুন মহারাজ। বাহ বাহ বাহ, চমৎকার বলেছো তো রানী। তার মানে মহাজনেরা অর্থ সংকটে পড়ে যা করেছে, আমিও যদি তাই করি তাহলে আপাতত ওই বিপদ থেকে উদ্ধার পেতে পারি। না না না, এটা তো আগে ভেবে দেখিনি। যা আগে ভাবেননি তা এবার ভাবুন তাহলে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এই তো সবাই চলে এসেছো দেখছি। বাহ বাহ বাহ, বেশ বেশ। কিন্তু এসে কি হবে মহারাজ? আপনি বলছেন বেশ, কিন্তু এদিকে তো সবই শেষ। আপনি যা দানছত্র করেছেন তার ঠেলায় তো আমরা চোখে অন্ধকার দেখছি মহারাজ। কি আর করি, অনাবৃষ্টি, চাষের ক্ষতি, এসব করে রাজ্যের যা অবস্থা, তাতে তো প্রজারা মোটেই ভালো নেই। ওদের হাত ফাঁকা, আর তার ফল পড়েছে ব্যবসায়। তাই এবার ব্যবসার হাল ফেরাতে আপনি আপনার হাত ফাঁকা করে বসলেন। ফাঁকা হাত সে না হয় আবার ভরে যাবে, কিন্তু প্রজারা কষ্ট পাচ্ছে সেটা কি মহারাজ দেখতে পারেন? না 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 না, আমিও ভেবে ফেলেছি রাজকোষের হাল ফেরাতে আমি নবাবের কাছ থেকে ঋণ নেব। তারপরে মহাজনেরা যেমন আমাকে শোধ করবে, তেমনি আমিও নবাবের ঋণ শোধ করে দেব। এ তো অতি উত্তম ভাবনা মহারাজ। এইভাবে আমরাও এই হাঁসফাঁস অবস্থা থেকে মুক্তি পাবো। হ্যাঁ, কিন্তু নবাব যে মহারাজকে ঋণ দেবেনি সে ব্যাপারে আমরা নিশ্চিত হব কি করে? তাও বটে, নবাব কি আর এমনি এমনি দিয়ে দেবে? সেই ব্যাপারটা আপনি আমার ওপর ছেড়ে দিন মহারাজ। আমি নিজে গিয়ে নবাবকে রাজি করিয়ে ঠিক একটা ব্যবস্থা করব, আর সেই ফাঁকে নিজের আখেরটাও ভালো মতোই গুছিয়ে নেব, আর সেখানেই যা কলকাঠি নাড়ার সেটা ওখানেই টুকুস করে নেড়ে দিয়ে চলে আসবো। কয়েকদিন ধরে এই মনটা কেমন আনচান আনচান করছে, কিছুতেই মাথাটা খাটাতে পারছি না। তাহলে থাক না, শুধু শুধু সুস্থ মাথাকে অসুস্থ করে কি লাভ জাহাপানা? লাভ আছে উজি, লাভ আছে বই কি। কিভাবে কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলা যায় সেটা আমাকে ভাবতেই হবে। ও হো হো হো, তাহলে এই কথা ভেবে ভেবেই আপনার মনটা খচখচ করছে না? হ্যাঁ, বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু কৃষ্ণচন্দ্রকে ঠিক বিকাতায় ফেলতে পারলাম না। এবার পারবেন জাহাপনা, খুব সহজেই পারবেন। আরে আরে, মন্ত্রী মশাই মনে হচ্ছে এই কোনো খাস খবর দিতে খুদ বেখুদ এসে হাজির হয়েছে। আগে মহারাজ খুব বিপদে পড়েছেন জাহাপনা। বলো কি, এ তো মেঘনা চাইতে জল। আরে আরে, চুপ করে আছে কেন? বলো বলো বলো, বলে ফেলো। মহারাজ মহাজনদের ব্যবসা করার জন্যে মোহর দিয়েছিলেন। কথা ছিল ব্যবসায় লাভ হলে সুদ নয় আসলটাই ফিরিয়ে দেবে। বটে, তারপর কি হলো? কিন্তু মহাজনরা এখন একে একে এসে মহারাজের কাছে হাত উল্টে দিচ্ছে। অবস্থা এখন এমন যে কোষাগার একেবারে ভোঁ ভাঁ। ও, এসব গল্প বলে ভেবেছো এখান থেকে বেশ কিছু মোহর হাতিয়ে নিয়ে চলে যাবে? এটা কি মামার বাড়ি নাকি? হ্যাঁ, জাহাপানা কি এখানে দান ছত্র খুলে রেখেছেন যে যখন খুশি আসবে আর মোহর নিয়ে চলে যাবে? ঠিকই তো, কৃষ্ণচন্দ্র আবদার করলো বলেই কি আমাকে একেবারে সুর করে দিয়ে দিতে হবে নাকি? দেওয়ার তো কোনো প্রশ্নই নেই জাহাপনা। আমি তো বলছি দিতে না, আপনি বরং নিতে চলুন। মানে একবার সশরীরে কৃষ্ণনগরে আসুন। মনে হচ্ছে এর ভেতরে অন্য কোনো ফায়দা আছে। আছে বই কি জাহাপনা, আপনারও ফায়দা আর আমারও ফায়দা, শুধু কায়দা করে লুটে নিতে হবে আর কি। ঠিক আছে ঠিক আছে, এখন বেশি কায়দা না করে কাজের কথাটা বলো দেখি। অর্থনৈতিকভাবেই কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলতে পারলেই জাহাপনার মনের আশা পূর্ণ হবে। ওরকম ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সিধা সিধা বলো তো মতলবটা কি? বহুত খুব, এবার কৃষ্ণচন্দ্রকে জব্দ করার আচ্ছা মৌকা পেয়েছি। কই, এখনো তো মন্ত্রী কোনো খবর নিয়ে এলো না। হয়েছে ধরুন মহারাজ, শাস্ত্রে বলে সবুরে মেয়া ফলে। তবে মন্ত্রী মশাই যখন নিজেই গেছেন তখন শুধু মেওয়া কেন?
আর যে কি কি ফলবে সেটা তো উনি এলেই মালুম পাবেন মহারাজ। হা, মন্ত্রী তো ভালো খবরও আনতে পারে। এমনও তো হতে পারে যে নবাব সত্যি সত্যি সাহায্য করতে রাজি হয়ে গেলেন। আমি বললে নবাব রাজি হবে না মানে? নবাব হবে না, নবাবের ঘাড় হবে। মনে হচ্ছে মন্ত্রী মশাই কোনো সুখবরই এনেছেন। ভাঙা কাঁসর ঢং ঢং করে বাজিয়ে দিলেই কি আর পুজো হয়ে যায় নাকি? আমি তোমার মতো ফাঁকা কলসি নই যে খালি আওয়াজ দিয়ে যাব। এই মরেছে, আসতে না আসতেই যে ওই বাটিতে আর ঘটিতে ঠুংঠাং লেগে গেল। তবে তবে আমরা যে মন্ত্রী মশাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই। বলুন বলুন মন্ত্রী মশাই, নবাবের কাছ থেকে কি সুসংবাদ নিয়ে এলেন বলুন। না না, আমি তো আর কিছু বলবো না। এবার যা বলার বলবে ওই গোপাল। গোপাল? গোপাল আবার কি বলবে? গেলেন আপনি আর বলবে গোপাল? এ আবার কেমন কামাল? কেন আবার? এতক্ষণ তো গোপাল খুব ফুট কাটছিল, এবারে গোপালই না হয় ফুট কাটুক আর আমি চুপ করে থাকি। না না না, তাই আবার হয় না। আমি সেই কখন থেকে হাঁ করে বসে আছি তোমার মুখ থেকে ভালো কিছু শুনবো বলে। মহারাজের কি চিন্তা, বন্ধই হচ্ছে না মুখটা। তাহলে এবার বরং আপনি হাঁটা বন্ধই করে ফেলুন মহারাজ। বলছো বলছো মানে চিন্তা করার কোনো কারণ নেই? বলছি, কারণ নবাব রাজি হয়ে গেছেন মহারাজ। ও বলো কি মন্ত্রী, শুনেও শান্তি। শান্তি না অশান্তি সেটা তো মন্ত্রী মশাই ঝেড়ে কাশলেই বুঝতে পারবেন মহারাজ। হ্যাঁ হ্যাঁ, কাশো কাশো, ঝেড়ে কাশো দেখি মন্ত্রী। নবাব কি অর্থ সাহায্য করতে রাজি হয়েছেন? আগে জাহাপনা সাহায্য করবেন তো বটেই, তবে তার আগে তিনি নিজের চোখে এসে দেখবেন আপনার অবস্থাটা ঠিক কি। এই মরেছে, এ নবাবের আবার আসার কি দরকার ছিল? ভেবেছিলেন খাল কেটে জমিতে জল আনবেন, তার বদলে মন্ত্রী মশাই একেবারে জমিতে কুমির ডেকে এনেছেন। নিন, এবার হয় নিজেকে সামলান, নইলে কুমির ডাঙা খেলুন। হ্যাঁ, মুশকিল তো হলো বটে। নবাব এলে তার খাতির যত্নেরও তো একটা ব্যাপার আছে নাকি? কিন্তু এখন যা অবস্থা তাতে সেটাই তো করা মুশকিল। কি আর করবেন মহারাজ, রাজকোষের হাল ফেরানোর জন্যে এটুকু তো করতেই হবে। তবে এমনটা যে হবে সে তো আমি আগেই বলেছিলাম মহারাজ। হ্যাঁ হ্যাঁ, বলেছিলে বটে, তবে এখন আর কি উপায়? উপায় যদি কিছু থাকে তবে তা ওই গোপালই বার করতে পারে। তাহলে এবার তুমি কিছু একটা করো গোপাল। ওহ, কি বিপদেই পড়লাম রে বাবা। বেশ, তবে আমাকে কয়েকটা দিন সময় দিন মহারাজ। আমি যা ঘাঁটার ঘেঁটে দিয়েছি, এবার যতই চেষ্টা করো নবাবের হাত থেকে মহারাজকে আর বাঁচাতে পারবে না। তবে নবাবের খাতির যত্নের জন্যও তো দুধটা, ঘিটা, মন্ডাটা, মিঠাইটা লাগবে। আরে সেটাই বা জোগাড় হবে কি করে? আপাতত না হয় সব ধারেই হবে, পরে সব শোধ হয়ে যাবে। বাবা, মন্ত্রী মশাই আবার ভোলা দাদুর দোকানে মিষ্টি কিনতে এসেছে। চল চুপি চুপি গিয়ে দেখি কি মিষ্টি, পরে ফেরার সময় পাকড়াও করে খাবো। হ্যাঁ চল চল। কি ব্যাপার ভোলা, ব্যবসায় নাকি মন্দা চলছে শুনছি? হ্যাঁ, সে তো চলছেই। মানুষের ডাল ভাতের জোগান হচ্ছে না, আর মিষ্টি মুখ করবে কি করে? কিন্তু আমি তো এবার তোমার ব্যবসা চাঙ্গা করার জন্য এসেছি। তাহলে আমার ওই কপাল ভালো হবে বলছেন মন্ত্রী মশাই? আরে হবে কি, ধরে নাও হয়ে গেছে। কিন্তু ওদিকে যে ধারও হয়ে গেছে গলা পর্যন্ত। যার যা ধার আছে সবাইকে ডেকে ফেলো, নবাব আসছেন রাজ্যে। তোমরা সবাই সেজে গুজে রাজসভায় চলে এসো, সব ধার শোধ হয়ে যাবে। তবে আবার কি? তবে এর জন্যে আমার দিকটাও তো দেখতে হবে। ধার শোধ হলেই এদিকেও কিছু ছাড়তে হবে। সে কি আর ওই বুঝতে বাকি আছে? তা সে তো দিতেই হবে। ওরে, এ তো মনে হচ্ছে মন্ত্রী মশাই আবার কিছু বদমাইশি করতে চলেছেন। ব্যাপারটা এক্ষুনি গোপাল দাদুকে জানাতে হবে। না, নবাব আসার আগে ভালো করে তেল চুকচুকে হয়ে যেতে হবে। আর তাছাড়া আর তোমার দ্বারা কি হবে?
সবাই নবাবকে তেল তামাক করে নিজের আখের গুছিয়ে নেওয়ার ব্যবস্থা করছে, আর তুমি কি না নিজেই তেল মেখে বসে আছো? এটা কিন্তু দিদা একদম ঠিক কথা বলেছে, আমরা নিজের কানে সব শুনে এলাম। শোনা দাদু, মন্ত্রী মশাই সবার কাছ থেকে ধারের জিনিস নিয়ে তাদের সবাইকে রাজসভায় হাজির করার মতলব করেছেন। শুধু তাই নয়, তাদের থেকে আবার নিজের ট্যাঙ্ক ভরারও মতলব করেছেন। ব্যাস ব্যাস, বুঝে গেছি। নবাবকে কৃষ্ণনগরে ডেকে এনে মহারাজের দৈন্য দশা দেখাবেন। তবে এভাবে তো আমি মহারাজের নাক কাটতে দেব না। তাহলে তুমি কি করবে শুনিয়ে? মহারাজের ঋণ নিজেই শোধ করে দেবে নাকি? না না না, তা কেন? তবে কিছু না কিছু একটা উপায় তো বের করতেই হবে। ধার বাকির খেলাটা নবাবকে অন্যরকম ভাবে দেখাতে হবে। কি হলো মহারাজ, আপনি যেন গভীর কোনো চিন্তায় ডুবে রয়েছেন মনে হচ্ছে। চিন্তা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিন্তা একটা হচ্ছে বই কি। ওহ, আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম। সেসব ছেড়ে এবার তাহলে সমস্যাটা খুলেই বলুন মহারাজ। আরে খোলাখুলির আর কি আছে? নবাব আসছেন কৃষ্ণনগরে, এর থেকে বড় সমস্যা আর কি কিছু হতে পারে? ওহ, আমি থাকতে আপনার এত সাত পাঁচ ভাববার কি আছে মহারাজ? নবাবকে খালি একবার আসতে দিন, তারপর দেখবেন আমি একেবারে এক হাতে সব সামলে দেব। সাবাস মন্ত্রী মশাই, সাবাস। পারুন না পারুন, আওয়াজ দিতে ছাড়বেন। সাধে কি বলে, ফাঁকা কলসির আওয়াজ বেশি। আমি কলসি হলে তুমি কি একটা আস্ত জ্বালা। নিজেদের মধ্যে এরকম চিমটি কাটাকাটি বন্ধ করে চুক্তি করে বসে ভাবো দেখি, নবাব এলে কিভাবে নবাবের মোকাবিলা করবে। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি সব একেবারে গুছিয়ে রেখেছি। দেখেই নবাবের কষ্টে বুক ফেটে যাবে, আর আপনি যা সাহায্য চাইবেন তাই দিয়ে দেবেন। আপনি যে কি সাজিয়ে গুজিয়ে রেখেছেন সে আর আমার জানতে বাকি নেই। তবে আপনি যদি ডালে ডালে যান তাহলে আমিও পাতায় পাতায় যাব। নবাবকে আমিও ঠিক বুঝিয়েই ছাড়বো। হ্যাঁ, আমি আগেও বলেছি, আবারও বলছি, বাঁচালে আপনাকে ওই গোপালই বাঁচাবে। তাই গোপালের ওপরেই ভরসা রাখুন মহারাজ। দেখি কি হয়। এই তো কতদিন পরে কৃষ্ণনগরে এলাম, কিন্তু সবকিছু তো সে আগের মতোই লাগছে, কিছুই তো বদলায়নি। আমরাও তো বদলাইনি জাহাপানা। তার মানে কি বলতে চাইছো কি? না মানে আমরা তো আবার মহারাজকে আচ্ছা করে লাজে গোবরে করবার জন্য এসেছি, কি তাই না জাহাপানা? আস্তে উজির আস্তে, এত জোরে জোরে সত্যি কথা বললে যে সবাই শুনে ফেলবে। আরে আরে, আসুন আসুন, আমার কি সৌভাগ্য। সৌভাগ্য না দুর্ভাগ্য সে তো একটু পরেই টের পাবে। তবে জাহাপনাকে আজ যেন কেমন একটু ক্লান্ত দেখাচ্ছে। অবশ্য সেই মুর্শিদাবাদ থেকে আসার ধকলটাও তো কম নয়। আমি ক্লান্ত, হ্যাঁ এই তো আমি তো খুবই ক্লান্ত। কি বলছেন কি জাহাপনা? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি যেমন টকবক টকবক করে মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগরে এসেছেন, তেমনি টকবক টকবক করে আবার এক্ষুনি এই রাস্তা ধরে এখান থেকে মুর্শিদাবাদে ফিরে যাবেন। ওহ, গোপাল পারেও বটে, নবাবকে আস্তে নাস্তে ঠিক যাবার রাস্তাটা দেখিয়ে দিয়েছে। না 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 না, সে গুড়ে বালি। আমি একেবারে ৮ ঘাট বেঁধেই রেখেছি। তাহলে কি করবেন ঠিক করলেন? মানে থাকবেন না যাবেন? আমার তো মনে হচ্ছে জাহাপনা এখনই কোথাও যাবেন না। কি জাহাপনা, যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, যাবো তো নিশ্চয়ই, তবে মুর্শিদাবাদে নয়, আমি যাব কৃষ্ণচন্দ্রের অতিথিশালায়। কি কৃষ্ণচন্দ্র, তোমার আপত্তি নেই তো? আপত্তি? মানে আপত্তি কেন? আর থাকলেই বা কি। মন্ত্রী মশাই যখন সব আগে ভাগে ঠিক করেই ফেলেছেন, তখন কোনো আপত্তিই টিকবে না।
তবে এখানে থাকতে গেলে আপনাকে যে তার ব্যয় নিজেকেই বহন করতে হবে জাহাপনা। হ্যাঁ, তাহলে নিজের খরচে থাকতে হবে, এমন করুণ অবস্থা কৃষ্ণচন্দ্রের। এই মরেছে, আমাকে উদ্ধার করার বদলে গোপাল যে আমার মান সম্মান ডুবিয়ে দিল দেখছি। দেখাশোনার কিচ্ছু নেই, ফেলবেন কড়ি, মাখবেন তেল, সোজা হিসেবে দেখুন খেল। বেশ, তবে এই নাও 500 মোহর দিলাম। তবে এই মোহরের বিনিময় আমি এখানে গ্যাঁট হয়ে বসে থাকবো আর কৃষ্ণচন্দ্রের দুর্দশা দেখবো নিজের চোখে। কি আর দেখবেন জাহাপনা, ধার বাকিতে তো গোটা রাজ্যটাই ডুবে রয়েছে। দেখতে চাইলে দেখবেন পাওনাদারেরা সবাই শাড়ি দিয়ে বসে আছে। কি কাণ্ড! মন্ত্রীও তো দেখছি একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিচ্ছে। ছি 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 ছি, এইভাবে তুমি অর্থ নয় থয় করছো, কিছুই সঞ্চয় করে রাখতে পারোনি। কে আর কি সঞ্চয় করবে জাহাপনা? পৃথিবীতে আমরা খালি হাতে এসেছি, খালি হাতেই ফিরে যেতে হবে। মাঝখানে যতক্ষণ আছি সবই শোধবোধ হয়ে যাবে। না না, এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে ব্যাপারটাকে হালকা করলে চলবে না। ঠিকই তো, ঠিকই তো। না 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 না, কৃষ্ণচন্দ্র, তোমার দ্বারা যদি রাজ্য সামলানো না যায় তবে মন্ত্রী মশাই কি দায়িত্ব বুঝিয়ে দাও। আমার তো কোনো অসুবিধাই নেই, কখন বোঝাবেন মহারাজ? ওহ, দায়িত্ব বুঝে নেবার জন্যে যেন একেবারে অধৈর্য হয়ে পড়েছে। একবার নবাবকে সামলে ফেলি, তারপর ওকে টের পাওয়াচ্ছি। বেশ, তাহলে জাহাপনা এখন বিশ্রাম করুন, পরেই না হয় সকলের অভাব অভিযোগ শুনবেন। ও, মহারাজ কৃষ্ণচন্দ্রের তো বেশ সাজানো সংসার দেখছি। কিন্তু সংসারের অবস্থা তো খুবই খাস্তা জাহাপানা। সেটাই তো দেখছি, পাওনাদারেরা সবাই শাড়ি দিয়ে গেছে। ওরা যখন এসেই গেছে তখন ওদের কথা নিজের কানেই শুনে নিন। ওদের দুঃখের কথা শুনেই তো আমি আপনার কাছে ছুটে গিয়েছিলাম জাহাপনা। ওহ, মন্ত্রী তো আচ্ছাদিক বাজি খাচ্ছে দেখছি। তবে জাহাপনা, আপনি যৎকিঞ্চিত সাহায্য করলেই মহারাজ উদ্ধার পেয়ে যাবেন। আমরা তো আপনার সাহায্যের আশাতেই হাঁ করে বসে আছি। কিন্তু এভাবে নবাবের কাছে ওই হাত পেতে নিলে শেষে যে আমাদের মান সম্মান নিয়েই টানাটানি পড়ছে গোপাল। তুমি কিছু একটা করো গোপাল, কিছু একটা করো। কারোরই আর কিছু করার নেই, এখন যা করার নবাবই করবেন। আর তারপরে আমি, কি বলেন জাহাপনা? সত্যি কারোর কিচ্ছু করার নেই, কারণ যা করার সবই তো করা হয়ে গেছে। এখানে যারা আছে তাদের কারোরই তো কোনো ধার বাকি নেই, সব শোধ হয়ে গেছে। হ্যাঁ, সে কি রাতারাতি এমনটা হলো কি করে? তাহলে শুনুন জাহাপনা, আপনি আসবেন, তাই অতিথি আপ্যায়নের জন্য মহারাজ ভোলা ময়রার কাছে দুধ, ঘি, মিষ্টি বায়না করেছিলেন। সেটা আপনার দেওয়া ওই 500 মোহর দিয়েই মিটিয়ে দিয়েছেন। আমি আবার সেই মোহর পেয়ে ওই দুধওয়ালার কাছে যে ধার ছিল তা চুকিয়ে দিলাম। আমিও ওই মোহর পেয়ে যার গরু সেই মহাজনের দেনা শোধ করে দিলাম। আর আমি গরু কেনার জন্য মহারাজের কাছ থেকে ঋণ নিয়েছিলাম, সেটাও এই অর্থ পাবার সঙ্গে সঙ্গেই শোধ করে দিয়েছি। আর আমি সেই অর্থ পাওয়ার পরেই নবাবের কাছ থেকে নেওয়া অতিথি সেবার অর্থ ফেরত দিয়ে দিলাম। কিন্তু অদ্ভুত কাণ্ড ঘটলো, কিন্তু কি করে এমনটা হলো? এ তো জাদু হয়ে গেল। আমারও কেমন না যেন গোলমাল গোলমাল লাগছে। কোনো গোলমাল নেই, আসলে সবারই ভুল ধারণা হলো মোহর আমার। দেখুন না, না কেউ কিছু নিল আর না কেউ কিছু দিল, অথচ সবার হিসেব চুকে গেল। হ্যাঁ হ্যাঁ, তাই তো। না 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 না, আমার মাথাটা কেমন ভু ভু করছে। গোপাল এমন ভাবে সব বুঝিয়ে দিল যে নবাবের তো মাথাটাই ঘুরে গেল। তবে আপনার কাছে যে মোহর ফেরত এসেছে তাতে কিছু মোহর কম আছে। কেন কেন কম থাকবে কেন? কারণ মাঝখান থেকে মন্ত্রী মশাই সবার কাছ থেকেই কিছু না কিছু চেয়ে বসেছেন। হ্যাঁ জাহাপানা, মন্ত্রী মশাই আবার বলেছেন আমাদের ধার শোধ হয়ে গেলে ওনাকেও যেন কিছু ওই ভাগ দিই, তাই আর কি। এই মরেছে। হ্যাঁ, তাই নাকি? মন্ত্রীর পেটি পেটি এরকম প্যান্ট? এখন আমি বুঝতে পেরেছি মন্ত্রী কেন আমাকে জামাই আদর করে এখানে ডেকে এনেছে। না 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 না, মন্ত্রীকে যা শাস্তি দেওয়া তা আমি দেবো। হ্যাঁ, দিন না, আমার কোনো আপত্তি নেই। মহারাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মন্ত্রী 6 মাসের বেতন বন্ধ করা হোক। বেশ বেশ, তাই হবে।
কি মন্ত্রী, তুমি খুশি তো? আমি মরে যাব মহারাজ, এবারের মতো আমাকে ছেড়ে দিন জাহাপনা। ওরে বাবা রে, আমার একই সর্বনাশ হলো রে। ওরে বাবা রে, ও মা রে। তবে তোমাকেও ছাড়ছি না গোপাল, তোমার কপালেও কিছু নাচছে, আর সেটা হলো এই মোহরের থলি। এটাই তোমার বুদ্ধির পুরস্কার। ধন্যবাদ জাহাপনা, তবে আমি এই অর্থ রাজকোষেই দান করলাম। রাজ্যের ভালো হলেই আমার ভালো হবে জাহাপনা। সত্যি গোপাল, তোমার তুলনা হয় না। জয় গোপালের জয়, জয় গোপাল। সামনে মা কালীর পুজো, শুয়ে বসে না থেকে বরং একটা গান বানিয়ে ফেলি। কালো মেরে রূপ যে কালী, কালী ছাড়া জগৎ খালি। কালো মেরে রূপ যে কালী, কালী ছাড়া জগৎ খালি। দাদু, আজ তোমার গল্প বলার দিন। ওঠো, এখন আমরা তোমার মুখে নানা মজার মজার গল্প শুনবো। তাড়াতাড়ি ওঠো। আরে দাঁড়া রে, একটু বয়স হয়েছে তো। কি হলো, উঠছো না কেন? কোমরে লাগলো নাকি? আরে তোদের দাদু কি আর সেই দাদু আছে রে? এখন উঠবো কি করে সেটাই ভাবছি। দাদু উঠতে পারছে না, নাবলা দাদুকে ধর। এই আমিও আসছি। তুই কি করবি? দাদুকে তোলার মতো শক্তি তোর আছে নাকি? বাপরে বাপ, দাদুর গায়ে এত জোর যে কেউ তুলতেই পারলাম না। আগেই বলেছি না তুলতে পারবি না, কিন্তু আমি যে উঠতে পারছি না। কিছু একটা ব্যবস্থা কর না। আমি জানতাম কিছু একটা বাঁধ হবে। ওই পই 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 করে বলেছিলাম ঠিকঠাক করে চলাফেরা করতে, তো শুনলো আমার কথা। এখন কোমর ভেঙে পড়ে থাকো। আচ্ছা পুঁটি, তুই বল, আমি কি কিছু করেছি? মা কালীর একটা গান বানাচ্ছিলাম, উঠতে পারবো না সেটা কি আগে জানতাম বল? ওই দেখো দেখো, কালী কীর্তন নাকি গাইছে। ওই হেড়ে গলায় গান মায়ের সহ্য হবে কেন? এবার আমি কি করি? এই কোমর ভাঙা লোকটাকে নিয়ে আমি যাই কোথায়? ও মা গো মা, এই বোকা শোকা লোকটাকে আবার দাঁড় করিয়ে দাও মা। আমি মানত করছি, এবার তোমায় পুজো দেব মা। মাগো, হে মা কালী, আমি তো আমার জন্য কিছু চাইনি মা। এই লোকটা মানুষ খুব একটা খারাপ নয়। এর কোমরটা ঠিক করে দাও মা। মাগো মাগো, তুমি শুনলে তো? আমার গলায় গান শুনেই যদি তোমার রাগ হয়ে যায়, তবে একটাই মানত করতে পারি মা, আর গান গাইবো না। কি এই যে আমি উঠতে পারছি। বলতে আমার হাতটা একটু ধর তো। এই যে দাদু, এই তোমার হাত ধরলাম, এবার ওঠো। দেখলি, যেই মা মুখ তুলে চেয়েছে অমনি মুখে বাক্যি শুরু হয়ে গেছে। যাব, উঠলাম আমি, আর তার জন্য মানত করলে তুমি কালী পুজো করবে? আরে কালী পুজোর ঝক্কি ঝামেলা কত তা জানো? যতই ঝক্কি থাকুক, একবার যখন মানত করেছি তখন পুজো আমি করবই। তা দেখি তুমি কি করে আটকাও। এই রে, তোর আবার কোমরে ব্যথা শুরু হলো। বাপরে বাপ, পুজো হবে না মানে নিশ্চয়ই হবে, 1000 বার হবে, কিন্তু এত খরচ কোথা থেকে জোগাড় হবে আমি তো ভেবেই পাচ্ছি না। মায়ের পুজোর খরচ মা নিজেই জোটাবেন, দেখে নিও। হুজুরের কি আজকে মন খারাপ? হ্যাঁ, মনটা আজ ভালো নেই। বারবার মনে হচ্ছে আমার চারদিকটা অন্ধকার হয়ে আছে, কিছুতেই আলোর রোশনাই দেখতে পাচ্ছি না উজির। না মানে মানে আপনার স্বাস্থ্যের খোঁজ নেওয়া আমার কর্তব্যের মধ্যেই পড়ে কিনা, তাই জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ, সেটা তুমি ঠিকই করেছো, তবে এত অন্ধকার আমার ভালো লাগছে না। তুমি কিছু একটা ব্যবস্থা করো যাতে সব সময় আমার চোখ আলো দেখতে পায়। হুজুর, আপনার সাম্রাজ্য এত বিস্তৃত যে তার সব জায়গায় আলো পৌঁছে দেওয়া এই মুহূর্তে কিছুতেই সম্ভব নয়। তুমি যেভাবেই হোক আমার চারিদিকে আলোর ব্যবস্থা করো। হুজুর হুজুর, শুনেছি কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের এক সভাসদ আছে, তার নাম গোপাল। তার নাকি খুব বুদ্ধি। দেখুন ওর বুদ্ধিতে ও কিছু করতে পারে কিনা। এই কথাটা মন্দ বলনি তুমি। সামনেই তো কালী পুজো, মানে আলোর উৎসব। রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যে নিশ্চয়ই বড় করে কালী পুজো হবে। সে সময় আমি কৃষ্ণনগরে যাব,
তখন আমার চারিদিকে এত আলোর ব্যবস্থা করতে হবে যেন চারিদিকে কোনো অন্ধকার না থাকে। জি হুজুর, তাই হবে। তবে এমনি এমনি এই কথা বললে মহারাজ তা নাও বুঝতে পারে। তাই আমার মনে হয় ওদের সবাইকে এখানে ডাকা যেতে পারে। কিন্তু একটা কোনো অজুহাত তো দেখাতে হবে, কি বলে ডাকা যায় ওদের? আপনি পত্রে বলবেন যে সেই দূরের দেশ থেকে আম এসেছে, সেই আম আপনি মহারাজ সহ সবাইকে খাওয়াতে চান। এই অজুহাতে ওদের ডেকে আনা যেতে পারে। হ্যাঁ, কিন্তু এখন আম পাবো কোথা থেকে? হুজুর, এই ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিয়ে দেখুন না আমি কি করে আম জোগাড় করি। ঠিক আছে, তোমার ওপর আমার আস্থা আছে, যা করার তা তাড়াতাড়ি করো। মহারাজ, নবাব আপনাকে একটা চিঠি পাঠিয়েছেন, মানে আমাদের সকলকে তিনি ওখানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন। কি আবার হলো? এখন সামনে কালী পুজো, কত কাজ বাকি, সেগুলো ছেড়ে নবাবের দরবারে যেতে হবে। কি আশ্চর্য আবদার! তা নিমন্ত্রণের কারণটা কি জানিয়েছেন তিনি? হ্যাঁ মহারাজ, কারণটা খুবই মামুলি। নবাব আমাদের আম খাওয়াবেন, কোন এক সুদূর স্থান থেকে তিনি আম আনিয়েছেন। এই অসময়ে আম? মহারাজ, আমার কেন জানি সন্দেহ হচ্ছে। সন্দেহ করাই তোমার কাজ। নবাব নিজে আম আনিয়ে আমাদের তা খাওয়াবেন বলে ঠিক করেছেন, আর এই ব্যাপারকে তুমি সন্দেহের চোখে দেখছো? হ্যাঁ, এই ব্যাপারটাতে সন্দেহের কোনো কারণ নেই গোপাল। নবাব যখন ডেকে পাঠিয়েছেন তখন তো আমাদের যেতেই হবে। না মানে আমার মন তো বড়ই কুটিল, এই খারাপ কথাটাই আগে মনে আসে, তাই এত কথা বলে ফেললাম। নাও নাও, তাহলে যাবার প্রস্তুতি নিয়ে নাও। কৃষ্ণচন্দ্র, আমার দরবারে তোমাকে স্বাগত। আসার সময় কোনো অসুবিধা হয়নি তো? না 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 না, অসুবিধে হবে কেন? আপনি ডেকেছেন, এটা তো আমাদের সৌভাগ্য। তা বলুন বলুন, আপনার কোন কাজে লাগতে পারি? আমি কি তোমাকে কাজের জন্য ডেকেছি নাকি? না 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 না, সেটা কখনোই মনে করবে না। তোমাকে আম খাওয়ানোর জন্যই ডেকেছি। কে বলবে কেমন লাগলো? তা তোমার সঙ্গে দেখছি গোপালও এসেছে, ভালোই হলো। খাওয়া দাওয়ার পর না হয় বিস্তৃত কথা হবে। সেটাই ভালো, আপনার জোগাড় করা আম খেয়ে তারপর কথাবার্তা হোক। উজির, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ফেলো। হ্যাঁ রে, লোকটা যে ড্যাং ড্যাং করে মহারাজের সঙ্গে নবাবের কাছে চলে গেল তো গেল। এরা নাম নেই। এদিকে পুজোর কি হবে? তুমি এত চিন্তা করছো কেন? মহারাজের সঙ্গেই তো আছে দাদু। নোলা দেখ তোদের দাদু কোথায় গেছে? নবাবের দরবারে। কেন গেছে? আম খেতে। এই সময় আম কোত্থেকে পাবে জানি না বাবা। তোরা কাজকর্ম যা আছে তা সেরে পুজোর কাজে আমাকে সাহায্য করিস। আমি একা হাতে কতটুকু করতে পারবো জানি না বাবা। চিন্তা করো না তো, আমরা তো আছি নাকি? কৃষ্ণচন্দ্র, খাওয়া পছন্দ হয়েছে? আমার সেরা বাবুর্চিকে দিয়ে তোমাদের রান্না করানো হয়েছে। তা খাওয়ার স্বাদ যেমন জিভে লেগে রয়েছে, আপনার বাবুর্চির কোনো তুলনাই নেই। আমাদের খাওয়া দাওয়া একটু বেশিই হয়ে গেছে। আসলে এত ভালো স্বাদ যে বেশি না খেয়ে উপায় নেই। কি গোপাল, খাওয়ার ব্যাপারে তোমার বেশ নাম ডাক আছে শুনেছি, কিন্তু আজ তেমন করে খেতে তো দেখলাম না। আগে নবাব যা খাওয়ার তাই তো খেয়েছি, এখন অপেক্ষা করছি কখন আম আসবে। আসবে আসবে, ঠিক সময় আসবে। আমাদের ফল খেতে হয় সব শেষে, তাই না উজির? হ্যাঁ হুজুর, হ্যাঁ, শেষ পাতে ফল খাওয়াই আমাদের রীতি। একটু অপেক্ষা করুন, হ্যাঁ একটু একটু। আপনাদের প্রিয় ফল এক্ষুনি এসে যাবে। এই তো এই তো এই তো এই তো আম এসে গেছে। আপনারা আপনারা খুব তৃপ্তি করে খান, যত খুশি খান। কি এ তো আম নয়, আম সত্য। এটা খাওয়ার জন্যই এত দূর এলাম। নবাব কি আমাদের সঙ্গে রসিকতা করলেন? নবাব কারোর সঙ্গে রসিকতা করে না। আম সত্য কি আম থেকে হয় না?
তাহলে আম সত্য কেন আম হবে না? আপনার এই ধরনের ব্যবহার কিন্তু আমি আশা করিনি নবাব। খুবই অপমানিত বোধ করলাম। নিমন্ত্রণ করে আদর সহযোগে খাওয়ালাম, তাতে তুমি অপমানিত বোধ করলে? আর আমার অপমান হলো না? আমি তোমার ব্যবহারে বড়ই বিরক্ত হয়েছি। খাওয়া হয়ে গেলে তোমরা আমার সভাঘরে চলে এসো, এ ব্যাপারে আলোচনা আছে। আমি তখনই বলেছিলাম নিশ্চয়ই নবাবের কোনো মতলব আছে। হয়তো সেটা ঠিকই, মহারাজের সঙ্গে আমরাও খুব অপমানিত বোধ করছি, কিন্তু শত হলেও তিনি নবাব, তার কথায় এমন উত্তর আপনি না দিলেই পারতেন। হ্যাঁ, এটা আপনি কি বলছেন? নবাব বলি তার সব কথা মেনে নিতে হবে? আমাদের মহারাজ একজন রাজা, তিনি অপমানের জবাব দেবেন না? গোপাল তো ঠিক কথাই বলেছে। হতে পারেন তিনি নবাব, কিন্তু রাজা হয়েও যদি তার উত্তর দিতে না পারি, তবে তো আমার রাজা থাকার কোনো মানেই নেই। এবার চলুন নবাবের কি কথা আছে শুনে আসি। উফ, উজির, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। কৃষ্ণচন্দ্র এতটাই রেগে গেছিল যে আমাকে অপমান করা ছাড়া তার কোনো উপায়ও ছিল না। তুমি বেশ ভালো করেছো, আমি খুব খুশি হয়েছি। বলুন বলুন নবাব, আমাদের সঙ্গে আপনার কি কি কথা আছে? আমরা তো আজই কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হয়ে যাব, তাই যা বলার এক্ষুনি বলুন। তোমার রাগ এখনো যায়নি দেখছি। ভালো ভালো, শোনো কৃষ্ণচন্দ্র, তোমার ওপরে আমারও রাগ হয়েছে। আপনার রাগ ভাঙাবার জন্য আমরা কি করতে পারি হুজুর? উজির, আমি কি চাইছি সেটা ওদের বলে দাও। আর কৃষ্ণচন্দ্র, এই কাজ যদি আমার মনের মতো না হয়, তাহলে বাধ্য হব তোমার রাজ্য কেড়ে নিতে। আগে কাজটা সম্ভব না অসম্ভব সেটা তো শুনি, তারপর না হয় বলবো আমাদের দ্বারা হবে কি হবে না। নবাব কখনো কারোর মুখে না শুনতে অভ্যস্ত নন, তাই হয় কাজ হাসিল, নয় রাজ্য নবাবের দখলে চলে যাবে। বুঝেছেন মহারাজ? আসলে আমার চারিদিকে আমি আলো দেখতে চাই, যাতে চার কোণেতেই আলো থাকে। সামনে আলোর উৎসব, আমি সেদিন কৃষ্ণনগরে যাব। আমি দেখতে চাই সেদিন যেন চারিপাশ আলোয় আলোয় ভরে থাকে, চারিদিকে কোনো কোনায় যেন এতটুকু অন্ধকার না থাকে। আমার কথা কি আমি বোঝাতে পেরেছি? গোপাল, এটা কি সম্ভব? কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয়, এটুকু আমি বলতে পারি। তুমি যখন বলেছো তখন আমার কোনো চিন্তাই নেই নবাব। আমাদের এই কাজ করতে কোনো অসুবিধে হবে না। আপনি কালী পুজোর রাতে কৃষ্ণনগরে আসুন, আপনার চারিদিক গোপাল একেবারে আলোয় ভরিয়ে দেবে। গোপাল যা বলছে তাও পারবে বলে মনে হচ্ছে? আমার মনে হয় পারবে না। এটা শুধু কঠিন কাজ নয়, এটা অসম্ভব অসম্ভব। বলছে যখন, তখন একটা সুযোগ দেওয়াই যেতে পারে। আচ্ছা কৃষ্ণচন্দ্র, তাহলে দেখা হবে কালী পুজোর রাতে কৃষ্ণনগরে, ঠিক আছে? এ কি বিপদে পড়লাম বলতো? কি করে সম্ভব এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার? মহারাজ, গোপালের কি দরকার ছিল গায়ে পড়ে নবাবের আবদারে রাজি হওয়ার? তাহলে কি আপনি চাইছেন যে নবাব আমাদের রাজ্যের দখল দিয়ে নিক? আমি কি একবারও এই কথাটা বলেছি মহারাজ? আর কি বলতে চেয়েছিলে? তোমার কি ধারণা হয়েছে নবাব এই রাজ্য দখল করে নিলে তোমায় তার উজির করে দেবে? মহারাজ, রাজ্যটা বোধহয় চলেই গেছে। এই অসম্ভব কাজটা গোপাল কেমন করে সামলাবে আমি বুঝতে পারছি না। আমারও মনে হয় তোমার মন্ত্রিত্বটাও চলে গেছে। মানে রাজ্যটাই যখন নেই, যখন রাজাই নেই, আর রাজাই যদি না থাকে তখন মন্ত্রী বা থাকবে কোত্থেকে? আসলে কি জানেন মহারাজ, রাজ্যটাকে তো খুব ভালোবাসি, সেটা চলে গেলে খুবই কষ্ট পাবো। তার উপরে গোপাল এই কাজের দায়িত্ব নিয়েছে শুনে আরো ভয় পেয়ে গেছি। আমি হলে রাজ্যের সর্বত্র আলো জ্বালিয়ে দিতাম, কিন্তু গোপালের হালচাল দেখে মনে হচ্ছে এই ব্যাপারে ওর কোনো হেলদোলি নেই, যেন রাজ্যটা চলে গেলে ও খুব নিশ্চিন্ত হয়। মহারাজ, আমাকে একবার বেরোতে হবে, হাতে অনেক কাজ। নবাবকে একটা ভেলকি দেখাতে হবে তো। কখন থেকে শুয়ে আছো? আরে বাইরে বাচ্চারা কি সুন্দর কাপড় দিয়ে ঘর তৈরি করেছে, আর তার মধ্যে প্রদীপ জ্বালিয়ে ঘর আলোকিত করেছে। কি আলো কোথাও কোনো অন্ধকার নেই গো, আর তুমি ঘরে শুয়ে আছো। কি বলে? আরে বলছি বাইরে এসে দেখে যাও না,
ছোটরা কি সুন্দর আলোর ঘর তৈরি করেছে। কাপড় দিয়ে ঘর বানিয়ে তার মধ্যে প্রদীপ জ্বালিয়ে এই চার কোণা একেবারে আলো করে রেখেছে। এসে দেখে যাও একবার। চার কোণা একেবারে আলো করে রেখেছে কাপড়ের ঘরে প্রদীপ জ্বালিয়ে। বাহ 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 বাহ, এটাই তো শুনতে চাইছিলাম। ব্যাস হয়ে গেছে, এবার নবাবকে কাত করা যাবে। কাল সকালে একবার বিজ্ঞানীর বাড়ি যেতে হবে। আরে গোপাল, এসো এসো। এই বিপদ থেকে কি করে উদ্ধার পারে সেটা ভেবে দেখেছো? একটা উপায় বের করেছি বিজ্ঞানী। আচ্ছা, তুমি কি এমন কুপি তৈরি করে দিতে পারবে যা অনেকক্ষণ ধরে চলে? এ আবার এমন কি ব্যাপার? কুপির পাত্রে প্রচুর মোম জমিয়ে তার মধ্যে বড় সলতে পাকিয়ে ওপরে পরিমাণ মতো তেল রাখলেই কুপি অনেকক্ষণ পর্যন্ত জ্বলবে। হ্যাঁ, তাই কুপি দিয়ে তুমি সারা রাজ্য আলোকিত করবে? আমার আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। না 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 না, এভাবে নয়, এভাবে নয়। আমি তোমাকে কথাটা জিজ্ঞেস করলাম এই ভেবে যে কতক্ষণ পর্যন্ত আলো জ্বালিয়ে রাখা যায় তা জানতে। মোম যত বেশি হবে ততই আলো বেশিক্ষণ জ্বলবে। হ্যাঁ, শোন, তোরা যেভাবে প্রদীপ বানিয়েছিলি সেভাবেই বেশি মোম দিয়ে কুপি বানা। ভিতরে ঠেসে মোম দিবি আর তার ভিতরে বড় করে সলতে পাকিয়ে রাখ। কুপির ওপরে তেল রাখবি। তারপর একটা মোটা কাপড়ের ঘর বানিয়ে তার প্রতিটি কোণায় সেই কুপি রাখবি। দেখবি চার কোণার প্রতিটি কোণায় যেন আলো সমানভাবে যায়। বুঝলি? আমি চট করে রাজবাড়ি থেকে আসছি, সন্ধ্যায় কিন্তু নবাব আসতে পারে। এরকম একটা বিপদের দিনে গোপাল হাওয়া। আমি তো মহারাজ আগেই বলেছিলাম গোপালের উপরে এতটা ভরসা রাখবেন না। ও আপনার কাছ থেকে বাহবা নিতে গিয়ে এত বড় একটা মিথ্যে কথা বলে গেল যে নবাবকে নাকি রাজ্যের চার কোণা অব্দি আলো দেখিয়ে দেবে। এখন কি করি বলো তো মন্ত্রী? নবাবের কাছে নথি স্বীকার করেনি, মানে মাপ চেয়েনি, তবে তো রাজত্বটা থাকতে পারে। কি বলো? আমার মনে হয় এখন রাজত্ব দিয়ে দিন, তারপর নবাবের রাগ কমে গেলে আবার চেয়ে নেওয়া যাবে। কি বলেন? খারাপ বুদ্ধি দিলাম? হ্যাঁ না, তা দাওনি ঠিকই, কিন্তু এতদিনে রাজত্ব ছেড়ে কোথায় যাই? আমার কথাই হচ্ছিল বুঝি। হবে না, নবাব আসার সময় হয়ে গেল কিন্তু তোমার কোনো